ভোরবেলা গোয়ালঘরে গরুর দুধ দোহাতে গেছি। ছেলেও সাথে এসেছে। আমি বালতিতে দুধ দোহাচ্ছি, সে খড় দিচ্ছে গরুকে। দুধ দোহানো শেষে যখন বালতি তুলছি, সে আমার হাত ধরে সাহায্য করল। গরম দুধের ভাপ উঠছে বালতি থেকে। সে বলল, মা, এই দুধ যেমন পবিত্র আর পুষ্টিকর, তোমার ভালোবাসাও তেমনি আমার জীবনে পুষ্টি দেয়। আমি বললাম, কি সব বলছিস? কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, এই গরু যেমন তার বাচ্চাদের জন্য দুধ দেয়, তুমিও তেমনি আমার যত্ন নাও। কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রী হিসেবে আমার যত্ন নাও। বিয়ে করো আমাকে। আমরা এই গোয়ালঘরের পাশেই আমাদের সংসার গর্ব। গোয়ালঘরে খড়ের গন্ধের সাথে মিশে গেল আমার অবাক হওয়ার গন্ধ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রঞ্জিত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর রিয়া। তনয় ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা ভোরে। আমি যখন গোয়ালঘরে গিয়েছিলাম দুধ দোহাতে, তখন তনয়ও আমার সাথে এসেছিল। আমাদের গ্রামের বাড়িতে ৩টা গরু আছে। প্রতিদিন ভোর ৫টায় উঠে আমি দুধ দোহাই। সেদিনও তেমনি করছিলাম। তনয় আমার কাছে এসে বলল, মা, তোমার এই যত্নের মতোই আমি তোমাকে ভালোবাসি। আমি তখন বুঝতে পারিনি ও কি বলতে চাইছে। কিন্তু পরের কথাগুলো শুনে আমার চোখ ছানাবড়া। ও বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি প্রথমে ভাবলাম ও হয়তো কৌতুক করছে। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও একেবারেই সিরিয়াস। আমি বললাম, তনয়, তুই কি বলছিস? আমি তোর মা। ও বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার মাথা ঘুরতে লাগল। এমন কথা আমি জীবনেও শুনিনি। আমি বালতিটা রেখে দিয়ে বললাম, তনয়, তুই বাড়িতে গিয়ে আরাম কর। হয়তো জ্বর এসেছে। কিন্তু তনয় আমার হাত ধরে বলল, মা, আমার কোনো জ্বর নেই। আমি পুরোপুরি সুস্থ মাথায় এই কথা বলছি। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি ওর হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, এসব কি বলছিস? আমি তোর মা। তোর বাবা আছে। এভাবে কথা বলা ঠিক না। তনয় তখন আমার পায়ে ধরে বসে পড়ল। বলল, মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমার চেয়ে সুন্দর কোনো মেয়ে দেখিনি। তোমার মতো যত্নশীল, ভালোবাসার মানুষও দেখিনি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার চোখে জল এলো। আমি বললাম, তনয়, উঠ। এভাবে কথা বলিস না। তুই আমার ছেলে। আমি তোর মা। কিন্তু তনয় আমার পা ছাড়ছিল না। ও বলল, মা, আমি তোমার ছেলে হতে চাই না। আমি তোমার স্বামী হতে চাই। আমি জোর করে ওকে উঠিয়ে দিয়ে বললাম, তনয়, তুই এখনই বাড়িতে যা। আর এসব কথা কখনো বলিস না। তনয় তখন আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি এখন রাগ করছ। কিন্তু আমি হাল ছাড়ব না। আমি তোমাকে বোঝাবো যে আমি তোমার জন্য পারফেক্ট। আমি দৌড়ে বাড়িতে চলে এলাম। মনে মনে ভাবছিলাম, আমার ছেলের কি হয়েছে? এভাবে কথা বলছে কেন? পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে গেলাম, দেখি তনয় সেখানে দাঁড়িয়ে আছে। ও বলল, মা, আমি তোমার জন্য চা বানিয়েছি। আমি চায়ের কাপটা নিলাম। তনয় তখন আমার কাছে এসে বলল, মা, গতকাল যে কথা বলেছিলাম সেটা নিয়ে ভেবেছ? আমি বললাম, তনয়, আমি তোর বাবাকে সব বলে দেব। তনয় হেসে বলল, বলো না মা। বাবা তো আজকাল বাড়িতেই থাকে না। ব্যবসার কাজে সারাদিন বাইরে। তিনি আমাদের কথা বুঝবেন না। আমি তখন বুঝলাম যে তনয় সত্যিই কিছু অস্বাভাবিক চিন্তা করছে। আমি বললাম, তনয়, তুই ডাক্তারের কাছে যাবি। তনয় বলল, মা, আমার কোনো অসুখ নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। এরপর কয়েকদিন তনয় আমাকে নিয়ে এমন সব কথা বলতে থাকল যা শুনে আমার গা শিউরে উঠত। ও বলতো, মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। আমি যখন কাজ করতাম, ও পাশে এসে দাঁড়াত। বলতো, মা, তোমার হাত দুটো কত সুন্দর। একদিন আমি যখন গোসল করতে যাচ্ছিলাম, তনয় আমার পথ রোধ করে দাঁড়াল। বলল, মা, আমি তোমার সাথে গোসল করতে চাই। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তুই একেবারেই বেয়াদব হয়ে গেছিস। আমি তোর বাবাকে সব বলবো।
কিন্তু সেদিন সন্ধ্যায় যখন রঞ্জিত বাড়ি ফিরল, তনয় তার কাছে গিয়ে বলল, বাবা, আমি মাকে বিয়ে করতে চাই। রঞ্জিত প্রথমে ভাবল ও হয়তো কৌতুক করছে। কিন্তু তনয় যখন সিরিয়াসলি বলল, তখন রঞ্জিত রেগে গেল। বলল, তনয়, তুই কি বলছিস? এসব কি কথা? তনয় বলল, বাবা, আমি সত্যি বলছি। আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। রঞ্জিত তনয়কে একটা চড় দিল। বলল, চুপ কর। এসব বাজে কথা আর বলবি না। কিন্তু তনয় থেমে থাকল না। পরের দিন থেকে আরও বেশি করে আমাকে বলতে লাগল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। একদিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, তনয় আমার ঘরে ঢুকল। আমার বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করল। আমি জেগে উঠে চিৎকার করলাম। রঞ্জিত দৌড়ে এল। তনয়কে ঘর থেকে বের করে দিল। পরের দিন রঞ্জিত বলল, মিতালি, তনয়ের সাথে কি হয়েছে? ও এভাবে আচরণ করছে কেন? আমি বললাম, আমি জানি না। হঠাৎ করে এমন হয়ে গেছে। রঞ্জিত বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তনয় ডাক্তারের কাছে যেতে রাজি হল না। বলল, আমার কোনো অসুখ নেই। এরপর তনয় আরও বেশি অদ্ভুত আচরণ করতে লাগল। ও আমার ব্যবহৃত কাপড় চুরি করত। আমার ব্যবহৃত তোয়ালে গোপনে রাখত। একদিন আমি দেখলাম ও আমার ব্লাউজ নিয়ে শুকছে। আমি বললাম, তনয়, তুই কি করছিস? ও বলল, মা, তোমার গন্ধ আমার ভালো লাগে। আমার গা গুলিয়ে উঠল। আমি রঞ্জিতকে সব বললাম। রঞ্জিত সিদ্ধান্ত নিল যে তনয়কে জোর করে হলেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগেই একদিন রাতে তনয় আমার ঘরে ঢুকে তালা দিয়ে দিল। আমি ভয় পেয়ে গেলাম। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি আর পারছি না। তুমি আমাকে বিয়ে কর, না হলে আমি আত্মহত্যা করব। আমি বললাম, তনয়, প্লিজ এসব করো না। তুই আমার ছেলে। তনয় একটা ছুরি বের করল। বলল, মা, তুমি হ্যাঁ বলো, না হলে আমি এই ছুরি দিয়ে আমার গলা কেটে দেব। আমি চিৎকার করে রঞ্জিতকে ডাকলাম। রঞ্জিত দরজা ভাঙতে লাগল। তনয় তখন ছুরিটা নিজের গলায় ধরল। বলল, বাবা, আমি মাকে বিয়ে করবই। তুমি বাধা দিলে আমি মরে যাব। রঞ্জিত দরজা ভেঙে ঢুকল। তনয়ের হাত থেকে ছুরি কেড়ে নিল। তনয় কাঁদতে লাগল। বলল, বাবা, আমি শুধু মাকে ভালোবাসি। পরের দিন রঞ্জিত তনয়কে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তনয়কে পরীক্ষা করে বলল, এ ছেলের মানসিক সমস্যা হয়েছে। চিকিৎসা করতে হবে। কিন্তু ডাক্তার যখন তনয়কে ইনজেকশন দিতে গেল, তনয় হঠাৎ করে পাগলের মতো হেসে উঠল। বলল, ডাক্তার সাহেব, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। ডাক্তার বলল, এটা অস্বাভাবিক। এ ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু তনয় হাসপাতালে থাকতে চাইল না। ও বারবার পালানোর চেষ্টা করতে লাগল। একদিন সত্যিই পালিয়ে গেল। আমরা সবাই খোঁজ করলাম। কিন্তু তনয়ের কোনো খোঁজ পেলাম না। 3 দিন পর ও ফিরে এলো। কিন্তু এবার ওর আচরণ আরও অদ্ভুত। ও এসেই আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আমি বললাম, কি সারপ্রাইজ? তনয় তার ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সটা খুলে দেখি, ভিতরে একটা আংটি। তনয় বলল, মা, এটা আমাদের বিয়ের আংটি। আমি তোমার জন্য কিনে এনেছি। আমি বলে উঠলাম, তনয়, তুই এসব কোথা থেকে কিনলি? তনয় বলল, মা, আমি আমার সব টাকা খরচ করে তোমার জন্য কিনেছি। তুমি এটা পরো। আমি বললাম, আমি পরব না। তনয় তখন জোর করে আমার হাতে আংটিটা পরিয়ে দিতে চাইল। আমি প্রতিরোধ করলাম। এদিকে রঞ্জিত এসে গেল। ও তনয়কে দূরে সরিয়ে দিল। রঞ্জিত বলল, তনয়, তুই এখনই এ বাড়ি ছেড়ে চলে যা। তনয় বলল, বাবা, এটা আমার বাড়িও। আমি যাব না। রঞ্জিত তখন তনয়কে জোর করে বাড়ি থেকে বের করে দিল। তনয় বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার কাছে এসো। সেদিন রাতে তনয় আমাদের বাড়ির চারপাশে ঘুরতে লাগল। মাঝে মাঝে জানালার কাছে এসে আমাকে দেখার চেষ্টা করত। আমি ভয়ে জানালার পর্দা টেনে দিলাম। পরের দিন সকালে দেখি তনয় আমাদের বাড়ির গেটে শুয়ে আছে। আমি বাইরে গেলাম। তনয় উঠে আমার পায়ে ধরল। বলল, মা, আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আমাকে বাড়িতে নাও। আমি বললাম, তনয়, তুই এভাবে থাকতে পারিস না। তুই তোর বন্ধুদের বাড়িতে যা। তনয় বলল, মা, আমার কোনো বন্ধু নেই। আমার শুধু তুমি আছো। আমার মন খারাপ হয়ে গেল। আমি তনয়কে বাড়িতে নিয়ে এলাম।
কিন্তু রঞ্জিত রেগে গেল। বলল, তুমি কেন ওকে ভিতরে আনলে? আমি বললাম, ও তো আমার ছেলে। রঞ্জিত বলল, ও তোমার ছেলে হতে চায় না, ও অন্য কিছু চায়। সেদিন থেকে আমার মন খুব খারাপ থাকতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে তনয় আমার ছেলে, তাকে বাড়ি থেকে বের করতে পারছি না। অন্যদিকে ওর আচরণ আমাকে ভীত করে তুলছে। কয়েকদিন পর একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খুলে দেখি তনয় আমার বিছানায় শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। তনয় বলল, মা, চিৎকার করো না। আমি শুধু তোমার পাশে শুতে চেয়েছি। আমি বললাম, তনয়, উঠ। তোর নিজের ঘরে যা। তনয় বলল, মা, আমি তোমার কাছেই থাকতে চাই। রঞ্জিত এসে তনয়কে টেনে নিয়ে গেল। কিন্তু পরের রাতেও তনয় আবার আমার ঘরে এলো। এভাবে প্রতিরাত আমি ভয়ে থাকতাম যে তনয় কখন আমার ঘরে ঢুকবে। একদিন আমি রিয়াকে বললাম, মা, তোর ভাইয়ের আচরণ দেখে তোর কেমন লাগে? রিয়া বলল, মা, ভাই অদ্ভুত আচরণ করে। আমার ভয় লাগে। আমি বুঝলাম যে রিয়াও তনয়ের আচরণে বিরক্ত। আমি রঞ্জিতকে বললাম, আমাদের কিছু একটা করতে হবে। রঞ্জিত বলল, আমি তনয়কে আমার মামার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তনয় যেতে রাজি হল না। বলল, আমি মায়ের কাছ থেকে কোথাও যাব না। একদিন আমি যখন বাজার করতে গিয়েছিলাম, তনয়ও আমার সাথে এলো। পথে ও বলল, মা, আমরা দুজনে কোথাও দূরে চলে যাই। আমি বললাম, কোথায়? তনয় বলল, যেখানে কেউ আমাদের চেনে না, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তুই এসব বাজে কথা বন্ধ কর। তনয় বলল, মা, আমি বাজে কথা বলছি না, আমি সত্যি বলছি। বাজার থেকে ফেরার পথে তনয় আমার হাত ধরে হাঁটতে চাইল। আমি ওর হাত ছাড়িয়ে নিলাম। তনয় বলল, মা, তুমি কেন আমার হাত ধরো না? আমি বললাম, তুই আমার ছেলে। ছেলেদের এভাবে মায়ের হাত ধরতে নেই। তনয় বলল, কিন্তু আমি তো তোমার ছেলে হতে চাই না। বাড়ি এসে আমি রঞ্জিতকে সব বললাম। রঞ্জিত সিদ্ধান্ত নিল যে তনয়কে অন্য শহরে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সেই রাতেই তনয় পালিয়ে গেল। আমরা সবাই খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। 3 সপ্তাহ পর তনয় ফিরে এলো। কিন্তু এবার ওর সাথে একটা মেয়ে ছিল। তনয় বলল, মা, এ হচ্ছে প্রিয়া, আমার বান্ধবী। আমি অবাক হয়ে গেলাম। তনয় বলল, মা, আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসতাম কারণ আমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়িনি। কিন্তু এখন প্রিয়াকে পেয়েছি। প্রিয়া একটা সুন্দর মেয়ে। ওর বয়স 19 বছর হবে। তনয় বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে গেলাম। মনে হলো একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। আমি রঞ্জিতকে ডাকলাম। রঞ্জিতও খুশি হল। রঞ্জিত তনয়কে বলল, তুই ঠিক করেছিস। প্রিয়া ভালো মেয়ে মনে হচ্ছে। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, তনয় আমার ঘরে এলো। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম আবার শুরু হবে। কিন্তু তনয় বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। আমি বললাম, তনয়, তুই ঠিক আছিস তো? তনয় বলল, হ্যাঁ মা, আমি এখন সুস্থ। প্রিয়ার সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমার সমস্যা কী ছিল। আমি জানতে চাইলাম, কী সমস্যা ছিল? তনয় বলল, মা, আমি কখনো কোনো মেয়ের সাথে মিশিনি। তোমাকে ছাড়া আমি কোনো নারীকে কাছ থেকে দেখিনি। তাই আমার মনে হয়েছিল যে তুমিই আমার জীবনের একমাত্র নারী। আমি বুঝতে পারলাম তনয়ের কথা। আমি বললাম, তনয়, তুই প্রিয়াকে নিয়ে খুশি থাক। তনয় আমার পা ছুঁয়ে বলল, মা, আমাকে মাফ করে দাও। আমি তনয়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, তুই আমার ছেলে। আমি তোকে মাফ করে দিয়েছি। পরের দিন থেকে তনয়ের আচরণ সম্পূর্ণ বদলে গেল। ও আর আমাকে নিয়ে অদ্ভুত কথা বলত না। প্রিয়াকে নিয়ে ব্যস্ত থাকত। প্রিয়া খুব ভালো মেয়ে। ও আমাকে মা বলে ডাকত। আমার সাথে রান্না-বান্না করত। রিয়ার সাথেও ভালো মিশত। 1 সপ্তাহ পর তনয় বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমি বললাম, তাহলে প্রিয়ার বাবা-মায়ের সাথে কথা বল। তনয় বলল, প্রিয়ার বাবা-মা নেই। ও এতিম। একটা হোস্টেলে থাকে। আমি মন খারাপ হয়ে গেলাম। আমি প্রিয়াকে বললাম, মা, তোর কোনো আত্মীয়-স্বজন নেই? প্রিয়া বলল, না মা, আমার কেউ নেই। আমি বললাম, তাহলে আমরাই তোর পরিবার। তুই আমাদের সাথেই থাক। প্রিয়া কেঁদে ফেল। বলল, মা, আপনি অনেক ভালো।
আমি তনয় আর প্রিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করলাম। কিন্তু তনয় বলল, মা, আমি সিম্পল বিয়ে করতে চাই। বেশি খরচ করতে হবে না। আমি বললাম, না তনয়, তোর বিয়ে ভালো করে হবে। বিয়ের দিন তনয় খুব খুশি ছিল। প্রিয়াও খুব সুন্দর লাগছিল। আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেল। বিয়ের পর তনয় আর প্রিয়া আমাদের সাথেই থাকতে লাগল। প্রিয়া আমার মতো করে সংসারের কাজ করত। আমি খুশি ছিলাম। কিন্তু একদিন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। প্রিয়া মাঝে মাঝে আমার দিকে অদ্ভুতভাবে তাকাত। আমি প্রথমে খেয়াল করিনি। কিন্তু পরে বুঝতে পারলাম যে প্রিয়া আমাকে নিয়ে কিছু একটা ভাবছে। একদিন আমি যখন গোয়ালঘরে দুধ দোহাচ্ছিলাম, প্রিয়া এলো। বলল, মা, আমি আপনার সাহায্য করি। আমি বললাম, ঠিক আছে। প্রিয়া আমার পাশে বসে খড় দিতে লাগল। হঠাৎ ও বলল, মা, আপনি অনেক সুন্দর। আমি বললাম, ধন্যবাদ মা। প্রিয়া বলল, মা, তনয় আমাকে বলেছে যে সে একসময় আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, ও কি বলেছে তোকে? প্রিয়া বলল, মা, ও বলেছে যে আপনি অনেক সুন্দর এবং যত্নশীল। তাই ও আপনাকে ভালোবেসে ফেলেছিল। আমি বললাম, সেসব এখন আর ভাবার দরকার নেই। সব ঠিক হয়ে গেছে। কিন্তু প্রিয়া বলল, মা, আমি তনয়ের কথা বুঝতে পারি। আপনি সত্যিই অনেক আকর্ষণীয়। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি বললাম, প্রিয়া, এসব কথা বলিস না। কিন্তু প্রিয়া থামল না। ও বলল, মা, আমিও আপনাকে অনেক পছন্দ করি। আমি বুঝতে পারলাম না প্রিয়া কি বলতে চাইছে। আমি দুধ দোহানো শেষ করে বাড়িতে চলে এলাম। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, প্রিয়া আমার ঘরে এলো। আমি অবাক হয়ে বললাম, প্রিয়া, কি চাই তোর? প্রিয়া আমার বিছানায় বসে বলল, মা, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? প্রিয়া বলল, মা, আমি তনয়কে ভালোবাসি। কিন্তু আমি আপনাকেও ভালোবাসি। আমি বললাম, মানে? প্রিয়া বলল, মা, আমি চাই আপনি আমাদের সাথে একটা অদ্ভুত সম্পর্কে থাকুন। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, প্রিয়া, তুই কি বলছিস? প্রিয়া আমার হাত ধরে বলল, মা, আমি চাই আমরা তিনজন একসাথে থাকি। আপনি আমার এবং তনয়ের দুজনেরই স্ত্রী হন। আমি ধাক্কা খেয়ে গেলাম। আমি বললাম, প্রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? প্রিয়া বলল, না মা, আমি একেবারে ঠিক আছি। আমি চাই আমরা একটা ভিন্ন ধরনের পরিবার গড়ি। আমি প্রিয়ার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখনই আমার ঘর থেকে বের হয়ে যা। কিন্তু প্রিয়া বলল, মা, আপনি রেগে যাবেন না। তনয়ও এ ব্যাপারে জানে। আমি আরও অবাক হয়ে গেলাম। আমি বললাম, তনু জানে? প্রিয়া বলল, হ্যাঁ মা। আমরা দুজনে মিলে এই পরিকল্পনা করেছি। আমি বুঝতে পারলাম যে তনয় আর প্রিয়া দুজনেই আমাকে নিয়ে কোনো অদ্ভুত পরিকল্পনা করেছে। পরের দিন সকালে তনয় আমার কাছে এলো। বলল, মা, প্রিয়া তোমাকে সব বলেছে। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তোরা দুজনে কি করছ? তনয় বলল, মা, আমরা চাই তুমি আমাদের সাথে একটা নতুন ধরনের জীবন যাপন করো। আমি বললাম, আমি কোনো অদ্ভুত জীবন যাপন করব না। তনয় বলল, মা, তুমি আমাদের কথা ভেবে দেখো। আমি রঞ্জিতকে সব বললাম। রঞ্জিত রেগে গিয়ে তনয় আর প্রিয়া দুজনকেই বাড়ি থেকে বের করে দিল। কিন্তু সেদিন রাতে তনয় আর প্রিয়া দুজনে মিলে আমাদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করল। আমরা সবাই জেগে উঠলাম। রঞ্জিত পুলিশ ডাকল। পুলিশ এসে তনয় আর প্রিয়াকে ধরে নিয়ে গেল। পরে জানলাম যে প্রিয়া আসলে একটা মানসিক রোগী। ও একটা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছিল। তনয়ও প্রিয়ার প্রভাবে আবার মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছিল। ডাক্তার বলল যে তনয়ের দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। এখন তনয় একটা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রিয়াকেও তার আগের হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। আমি এখন শান্তিতে আছি। রঞ্জিত আর রিয়া নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এই পুরো ঘটনাটাই একটা দুঃস্বপ্ন ছিল। গত সপ্তাহে ডাক্তার জানিয়েছে যে তনয়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হয়তো আরও কিছুদিন পর ও ভালো হয়ে যাবে। আমি প্রতিদিন প্রার্থনা করি যে আমার ছেলে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসুক। কিন্তু এবার যেন ও একটা সাধারণ ছেলের মতো আচরণ করে। এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। আমি এখন রিয়ার মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিচ্ছি। রিয়া এখন আগের চেয়ে বেশি লেখাপড়ায় মন দিয়েছে। ও বলে যে বড় হয়ে মনোরোগ বিশেষজ্ঞ হতে চায়, যাতে ভাইয়ের মতো রোগীদের সাহায্য করতে পারে। আমি রিয়ার এই স্বপ্নে তাকে সাহায্য করছি।
হয়তো একদিন রিয়া তনয়কে সুস্থ করে তুলতে পারবে। এই গল্প শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে পারিবারিক সমস্যাগুলো কত জটিল হতে পারে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি আশা করি তনয় শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমার পরিবার আবার আগের মতো খুশিতে থাকবে। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের গল্প। আশা করি আপনাদের কারোর জীবনে এমন সমস্যা না আসে। ধন্যবাদ সবাইকে আমার গল্প ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।